আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ পারভেজ মোশাররফ। আমি একজন ফ্রিল্যান্স সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আজকের ওয়ান শট ক্লাসে আমরা কভার করতে যাচ্ছি এসএসসি আইসিটি চ্যাপ্টার 1 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। এই চ্যাপ্টারটা একটু থিওরিটিক্যাল হলেও এখান থেকে সৃজনশীল কমন পাওয়া সবচেয়ে সহজ। এখান থেকে সাধারণত একটি পূর্ণাঙ্গ সৃজনশীল এবং 4 থেকে 5টি এমসিকিউ আসে। এ অধ্যায়ে মুখস্থ করার চেয়ে কিওয়ার্ড মনে রাখা বেশি জরুরি। আমরা খুব অল্প সময়ে একদম পিন পয়েন্ট টপিকগুলো নিয়ে কথা বলবো, যা আপনাদের পরীক্ষায় সরাসরি কাজে লাগবে। খাতা কলম নিয়ে বসে পড়েন, কারণ এই ভিডিওতে আমরা শেষ করতে যাচ্ছি পুরো চ্যাপ্টারটা খুব অল্প সময়ের মধ্যে। আমরা এই টিউটোরিয়ালের মধ্যে কাভার করব বিশ্বগ্রাম, ভার্চুয়াল রিয়ালিটি, ক্রায়োসার্জারি, রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োমেট্রিক্স ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানোটেকনোলজি, সাইবার নিরাপত্তা ও নৈতিকতা। আপনারা প্রিভিয়াস যে কোয়েশনগুলো আছে বোর্ডের, সেগুলো অ্যানালাইসিস করলে দেখতে পাবেন যে ঘুরিয়ে ফিরিয়ে এই বিষয়গুলো থেকেই প্রশ্ন আসে। এজন্য আমরা এই ভিডিওর মধ্যে খুব অল্প সময়ের মধ্যে এই বিষয়গুলা কভার করব ইনশাআল্লাহ। গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম বোঝার জন্য আগে গ্রাম জিনিসটা বুঝি। গ্রামে কিছু একটা ঘটলে গ্রামের মানুষ মুহূর্তেই জেনে যায়। যেই গ্রামের ডাক্তার সেই গ্রামে চিকিৎসা সেবা প্রদান করে, যে গ্রামের শিক্ষক বা ইঞ্জিনিয়ার সেই গ্রামেই কাজ করে। কিন্তু বর্তমান সময়ের দিকে তাকান। আমি এখন কক্সবাজারে আমার গ্রামে বসে আছি, অথচ এখান থেকে লন্ডনের বন্ধুর সাথে ভিডিও কলে কথা বলছি। কক্সবাজারে বসে আমি সারা বাংলাদেশের স্টুডেন্টদের পড়াচ্ছি। আমেরিকা বা কানাডার ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট আর মোবাইল অ্যাপ বানিয়ে দিচ্ছি। এমনকি বাংলাদেশে বসে হার্ভার্ড, ক্যামব্রিজের ক্লাস করা যাচ্ছে। কয়েক মিনিট আগে ইরানে বোমা পড়লে সেটা আমরা মুহূর্তে জেনে যাচ্ছি। সো এই পুরো পৃথিবীটাই এখন একটা গ্রাম, আর এটাই হচ্ছে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। আপনারা কে কোন জেলা থেকে ক্লাসটি করছেন কমেন্টে জানিয়ে দিন। বাই দ্য ওয়ে, এই ধারণার জনক হচ্ছেন মার্শাল মেকলুহান। ওনার নামটা মাথায় গেঁথে ফেলেন, কারণ উনি এই ধারণার জনক। এটি এমসিকিউতে আসতে পারে বা শর্ট কোয়েশনের মধ্যে আসতে পারে। সুতরাং বিশ্বগ্রাম সম্পর্কে যে বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে, পুরো বিশ্ব এখন একটি ছোট গ্রাম, যেটাকে গ্লোবাল ভিলেজ বলা হয়, কারণ এই পুরো বিশ্বটা এখন একটা গ্রামের মতোই, এবং এর জনক হচ্ছে মার্শাল মেকলুহান। এর মূল উপাদান হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি, ডাটা, মানুষের সক্ষমতা। হার্ডওয়্যার, কম্পিউটার বা মোবাইল যদি না থাকে আপনি কখনোই গ্লোবালি কন্ট্রিবিউট করতে পারবেন না বা গ্লোবালি কানেক্টেড থাকতে পারবেন না। ধরলাম আপনার মোবাইল বা কম্পিউটার আছে, কিন্তু সফটওয়্যার নাই, আপনার ইউটিউব নাই বা ইমো নাই বা মিট বা জুম অ্যাপ নাই। অ্যাজ এ রেজাল্ট আপনি গ্লোবালি কানেক্টেড থাকতে পারছেন না। ধরলাম আপনার মোবাইলও আছে, সফটওয়্যারও আছে, কিন্তু ইন্টারনেট কানেকশন নাই। তবুও কিন্তু আপনি গ্লোবালি কানেক্টেড হতে পারছেন না, কারণ ইন্টারনেট হচ্ছে গ্লোবাল ভিলেজের মূল চালিকা শক্তি। ধরলাম আপনার ইন্টারনেট কানেকশন আছে কিন্তু ডাটা নেই। ফর এক্সাম্পল, আপনি ইসরায়েল ফিলিস্তিনের নিউজ দেখতে চাচ্ছেন, কিন্তু সেই ডাটাগুলো ইন্টারনেটে আপলোড করা নাই। সুতরাং আপনি ইন্টারনেট কানেকশন থাকা সত্ত্বেও দেখতে পারবেন না, কারণ ডাটাগুলো আপলোড করা নাই। মানুষের সক্ষমতা। সুতরাং বিশ্বগ্রামের মূল উপাদান হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি, ডাটা এবং মানুষের সক্ষমতা। আইওটি। আইওটির পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট অফ থিংস। যখন আপনার বাসার এসি বা লাইট ইন্টারনেটে কানেক্টেড থাকে, সেটাই হচ্ছে আইওটি। যখন আপনি বাসায় না থেকেও এসি বা লাইট কন্ট্রোল করতে পারেন। ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়াল রিয়ালিটি মানে হলো একটা সিমুলেটেড পরিবেশ। আপনি হয়তো রুমে বসে আছেন বা দৌড়াচ্ছেন, কিন্তু মাথায় একটা চশমা আর হাতে ডেটা গ্লাভস পরলে আপনার মনে হবে আপনি মঙ্গলে আছেন বা অদ্ভুত এক রাস্তায় দৌড়াচ্ছেন। পরীক্ষার হ্যাক হচ্ছে, উদ্দীপকে যদি দেখেন যে পাইলটদের বিমান চালানো শেখানো হচ্ছে বা ডাক্তাররা অপারেশন প্র্যাকটিস করছে কোনো ঝুঁকি ছাড়া, তবে চোখ বন্ধ করে উত্তর হবে ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়াল রিয়ালিটির সংজ্ঞাটা আপনারা মনে রাখবেন,
কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, কৃত্রিম জগতের বাস্তব অভিজ্ঞতা। এর প্রয়োজনীয় উপকরণ হচ্ছে ডাটা গ্লাভস, বডি স্যুট, এইচডিএম বা হেড মাউন্টেড ডিসপ্লে। এর ব্যবহারের মধ্যে রয়েছে পাইলট ও ড্রাইভিং প্রশিক্ষণ, ডাক্তারদের সার্জারি প্রশিক্ষণ, মহাকাশ অভিযানের সিমুলেশন। এগুলো আপনারা মনে রাখবেন। এর কিওয়ার্ড হিসাবে যেগুলো মনে রাখবেন সেগুলো হচ্ছে সিমুলেটেড পরিবেশ, অনুভবে বাস্তবতা। ক্রায়ো সার্জারি অপারেশন মানে আগে আমরা জানতাম কাটাছেঁড়া, কিন্তু ক্রায়ো সার্জারি পুরো ধারণা বদলে দিয়েছে। এর প্রক্রিয়াটা হচ্ছে -41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যান্সার বা টিউমার টিস্যুকে বরফ বানিয়ে জমিয়ে ফেলা হয়, তারপর সেটা ধ্বংস করা হয়। এভাবেই ক্রায়ো সার্জারি করা হয়। এর মূল কথা হচ্ছে অত্যাধিক শীতল তাপমাত্রায় রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা। এখানে যে গ্যাস বা এজেন্ট ইউজ করা হয় সেই গ্যাস বা এজেন্ট হচ্ছে তরল নাইট্রোজেন বা আর্গন গ্যাস। এই গ্যাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ এবং শর্ট কোয়েশন আসতে পারে। মাথায় গেঁথে রাখুন যে তরল নাইট্রোজেন বা আর্গন গ্যাস ক্রায়োসার্জারির এজেন্ট বা গ্যাস হিসেবে ইউজ করা হয়। এর তাপমাত্রা -41 ডিগ্রি থেকে -196 ডিগ্রি সেলসিয়াস এবং এর সুবিধা হচ্ছে রক্তপাতহীন চিকিৎসা, কাটাছেঁড়া নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ও রোবোটিক্স। এআই এর সংজ্ঞা হচ্ছে যন্ত্রের মানুষের মতো চিন্তা, শেখা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেমন চ্যাটজিপিটি, জ্যামিনি ইত্যাদি। আপনারা চ্যাটজিপিটিকে একটা প্রশ্ন করলে চ্যাটজিপিটি কিন্তু খুব সুন্দর করে উত্তর দেয়, অ্যাজ এ হিউম্যান একদম মানুষের মতো করে উত্তর দেয়। কোনো একটা বানাতে বললে বানিয়ে দেয়, অর্থাৎ যন্ত্রের মানুষের মতো চিন্তা, শেখা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, এজন্য এটা হচ্ছে এআই। এরপর হচ্ছে রোবোটিক্স। রোবটের গঠন, নকশা ও কাজ করার যে বিজ্ঞান সেটাই হচ্ছে রোবোটিক্স। আর রোবট হলো এমন একটা যন্ত্র যা প্রোগ্রামের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে কাজ সম্পাদন করতে পারে। এর যে প্রধান অংশগুলো রয়েছে সেই প্রধান অংশগুলো হচ্ছে প্রসেসর, পাওয়ার সিস্টেম, অ্যাকচুয়েটর, সেন্সর। প্রসেসরটা হচ্ছে ব্রেনের মতো, সে সিদ্ধান্ত নিতে পারে প্রসেসরের সাহায্যে। পাওয়ার সিস্টেম অর্থাৎ ইলেকট্রিসিটি। অ্যাকচুয়েটর যেটা হচ্ছে বাহু যেমন নাড়াচাড়া করার জন্য ইউজ করে অ্যাকচুয়েটর। এবং সেন্সর যে বাস্তব জগৎ সেটার অনুভূতি নেওয়ার জন্য কিন্তু সেন্সর ইউজ করা হয়। যেমন আগুন ডিটেক্ট করার জন্য এক ধরনের সেন্সর দরকার হতে পারে, কোনো অবজেক্ট বা বস্তু ডিটেক্ট করার জন্য এক ধরনের সেন্সর দরকার হইতে পারে। এর ব্যবহার হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজ যেমন খনি, যুদ্ধক্ষেত্র, কারখানায় অ্যাসেম্বলিং ইত্যাদি কাজে কিন্তু আমরা রোবটের ব্যবহার দেখতে পাই। খেয়াল করো, বায়োমেট্রিক্স এবং বায়ো ইনফরমেটিক্স এই দুইটা নাম কাছাকাছি, তাই এখানে একটু কনফিউশন থাকতে পারে। আমি ক্লিয়ার করে দিচ্ছি, যদি বায়োমেট্রিক্স হয় সেক্ষেত্রে মানুষের শরীরের বৈশিষ্ট্য যেমন আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ দিয়ে কাউকে চেনা বা সিকিউরিটি দেওয়া। আর যদি বায়ো ইনফরমেটিক্স হয় সেক্ষেত্রে হবে যখন আমরা বায়োলজিক্যাল ডাটা, ডিএনএ সিকোয়েন্স ইত্যাদি নিয়ে যখন কম্পিউটার অ্যানালাইসিস করি সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। সুতরাং বায়োমেট্রিক্সের কাজ হচ্ছে অদ্বিতীয়ভাবে ব্যক্তি শনাক্তকরণ। এটা দুইভাবে হয়, শরীরবৃত্তীয় এবং আচরণগত। শরীরবৃত্তীয় যেমন ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি, চোখের আইরিশ এবং ডিএনএ, এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা কোনো ব্যক্তিকে ডিটেক্ট করতে পারি। আমাদের এনআইডিতে ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের আইরিশ কিন্তু নেওয়া হয়। যেমন আমরা ফোনের মধ্যে ফেস লক দিয়ে থাকি যেটা ফেস আইডির মধ্যে পড়ে, এবং ডিএনএ টেস্টিং যেটার মাধ্যমে খুব সূক্ষ্মভাবে কিন্তু মানুষকে ডিটেক্ট করা যায়। এরপর আচরণগত, কণ্ঠস্বরের মাধ্যমে আমরা মানুষকে ডিটেক্ট করতে পারি, মানুষের সিগনেচারের মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি, মানুষের লিখার স্টাইল থেকে আমরা মানুষকে ডিটেক্ট করতে পারি। তবে সবচেয়ে নিখুঁত বায়োমেট্রিক্স হচ্ছে ডিএনএ এবং আইরিশ স্ক্যান। বায়ো ইনফরমেটিক্স ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বায়ো ইনফরমেটিক্স হচ্ছে জীববিজ্ঞানের তথ্যে কম্পিউটার ও গণিতের ব্যবহার। যদি দেখেন যে কম্পিউটার এবং গণিতের ব্যবহার জীববিজ্ঞানে হচ্ছে সেক্ষেত্রে সেটা হবে বায়ো ইনফরমেটিক্স। এটা সৃজনশীল আসতে পারে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ডিএনএ পরিবর্তন করে নতুন জীবকোষ তৈরি করাটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। উদাহরণ ইনসুলিন উৎপাদন, হাইব্রিড শস্য, পাটের জীবন রহস্য ইত্যাদি। ন্যানো টেকনোলজি। ন্যানো মানেই হলো অনেক ছোট,
যেটা 10⁻৯ মিটার। যখন আমরা অণুপরমাণু পর্যায়ে গিয়ে কোনো ডিভাইস বানাই, সেটাই হলো ন্যানো টেকনোলজি। এর ব্যবহার হচ্ছে হালকা টেনিস বল, শক্তিশালী কম্পিউটার প্রসেসর বা সানস্ক্রিন লোশন। এর দুইটা মূল পদ্ধতি আছে, একটা হচ্ছে টপ ডাউন এবং বটম আপ। টপ ডাউন হচ্ছে বড় জিনিস ভেঙে ছোট করা, এবং বটম আপ মানে হচ্ছে অণুপরমাণু জোড়া দিয়ে নতুন কিছু তৈরি করা। এর ব্যবহার ইলেকট্রনিক চিপ, সানস্ক্রিন, টেনিস বল ইত্যাদি। সাইবার ক্রাইম ও নৈতিকতা। হ্যাকিং, অনুমতি ছাড়া কারো সিস্টেমে প্রবেশ করাটা হচ্ছে হ্যাকিং। স্প্যামিং, অনাকাঙ্ক্ষিত ইমেল পাঠানো, এটা হচ্ছে স্প্যামিং। এটা কিন্তু এমসিকিউতে আসে যে একটা অনাকাঙ্ক্ষিত ইমেল আসছে, এটা কিসের মধ্যে পড়ে। এই 3টা অপশন থাকতে পারে, তখন আপনারা কনফিউশনে পড়ে যেতে পারেন। এজন্য এটা মাথায় গেঁথে রাখুন যে হ্যাকিং হচ্ছে অনুমতি ছাড়া সিস্টেমে প্রবেশ, স্প্যামিং অনাকাঙ্ক্ষিত ইমেল পাঠানো, ফিশিং লিঙ্কের মাধ্যমে গোপন তথ্য চুরি করা, যেমন পাসওয়ার্ড চুরি করা। যেমন অনেক সময় আমাদের ফোনে আসে যে এই লিঙ্কটা 10 জনকে শেয়ার করলে আপনি জিততে পারেন স্মার্টফোন। ওখানে কিছু ফেক ইউজার ইন্টারফেস থাকে। ফর এক্সাম্পল, আপনাকে সেখানে একটা ফেসবুকের লগ ইন ইন্টারফেস বানিয়ে দিল। তখন আপনি মনে করবেন যে আপনি ফেসবুকে লগ ইন করতেছেন, কিন্তু বিহাইন্ড দ্য সিন যেটা হচ্ছে আপনি আপনার ডাটাগুলা আরেকজনের ডাটাবেসে পাঠিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে ফিশিং। এরপর হচ্ছে প্লেজিয়ারিজম, অন্যের লেখা নিজের নামে চালানো। যেমন কেউ একটা ভাইরাল পোস্ট করছে, আপনি সেটা কপি করে নিজের নামে আবার পোস্ট করছেন। এটা হচ্ছে প্লেজিয়ারিজম। এরপর হচ্ছে সফটওয়্যার পাইরেসি, বিনা অনুমতিতে কারো সফটওয়্যার কপি করা হচ্ছে সফটওয়্যার পাইরেসি। সৃজনশীল প্রশ্নের জন্য কিছু হ্যাকস আপনাদেরকে দিচ্ছি। কেস 1 হচ্ছে প্রশিক্ষণের কথা বললেই আপনারা সেটাকে ডিটেক্ট করতে পারবেন ভার্চুয়াল রিয়ালিটি হিসেবে। যদি চিকিৎসা বা শীতল তাপমাত্রার কথা বলে, সেক্ষেত্রে ক্রায়োসার্জারি। উচ্চ ফলনশীল শস্য বা ইনসুলিন যদি দেখেন, সেক্ষেত্রে সেটা হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবং ছোট ও শক্তিশালী ডিভাইস বা চিপের কথা যদি বলে, সেক্ষেত্রে হবে ন্যানো টেকনোলজি। এই বিষয়গুলো যদি মাথায় রাখেন, তাহলে ইনশাল্লাহ উদ্দীপক থেকে খুব সহজেই আপনারা টপিক ডিটেক্ট করতে পারবেন। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য এইচএসসি আইসিটি চ্যাপ্টার 1। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, যেখানে এই স্লাইডটি শেয়ার করা হবে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।